ওকে, সো লাস্ট ক্লাসে আমরা দেখছিলাম যে কমপ্লেক্স ইন্টিগ্রেশনের ক্ষেত্রে লাইন ইন্টিগ্রেশন কিভাবে করতে হয়। সো লাইন ইন্টিগ্রেশনের ক্ষেত্রে আমরা কি করি, আহ ধরেন আমাদের কাছে যদি একটা ফাংশন দেয়া থাকে এফ অফ জেড, এই ফাংশনটাকে আমরা লাইন ইন্টিগ্রেট করি দুইটা পয়েন্টের মধ্যে যে কোনো একটা কার্ভ বরাবর। সো লেটস সে এটা হচ্ছে আমাদের এ পয়েন্ট, এটা হচ্ছে বি পয়েন্ট। সো এ পয়েন্ট থেকে বি পয়েন্ট একটা কার্ভ দেয়া থাকবে সি। এই সি কার্ভ বরাবর আমরা একটা ফাংশনকে, কমপ্লেক্স ফাংশনকে ইন্টিগ্রেট করতে পারি। এন্ড সেটা কিভাবে করতে হয় আমরা কিছু এক্সাম্পল লাস্ট ক্লাসে দেখছি। হ্যাঁ, তো আজকে আমরা এরকম একটা এক্সাম্পল দেখব, জাস্ট লাস্ট ক্লাসের একটা রিভিউ আকারে। তো কোশ্চেনটা হচ্ছে ইভালুয়েট দিস ইন্টিগ্রেশন। এই ইন্টিগ্রেশনটা আমাদের ইভালুয়েট করতে হবে along the curve y equal x square plus 1. সো এই কার্ভ বরাবর আমরা ইন্টিগ্রেশনটা করব আমাদের এই ফাংশনটাকে, মানে এই যে এই ফাংশনটাকে, দিস ইজ আওয়ার ফাংশন or this is our integration. টোটাল ইন্টিগ্রেশন আমরা করতে হবে এই কার্ভ বরাবর। আচ্ছা, সো এই ইন্টিগ্রেশন গুলো কিভাবে করতে হয় এখন দেখেন। এখানে প্রবলেমটা হচ্ছে আমাদের যে ইন্টিগ্রেশনটা দেয়া আছে এই ইন্টিগ্রেশনের ভিতর dx dy দুইটা আছে, এন্ড x এন্ড y এই ভেরিয়েবল হচ্ছে দুইটা। তো আমাদের ফার্স্ট অফ অল যেটা করতে হবে, x কে y দিয়ে রিপ্লেস করব অথবা y কে x দিয়ে রিপ্লেস করব, মানে আমরা টোটাল ইন্টিগ্রেশনটাকে একটা সিঙ্গেল ভেরিয়েবল ইন্টিগ্রেশনে কনভার্ট করব। তো দ্যাট ইজ আওয়ার ফার্স্ট আইডিয়া। সিঙ্গেল ইন্টিগ্রেশনে কনভার্ট করতে চাইলে আইদার আপনি সবগুলোকে এক্স এ নিয়ে নেবেন অথবা সবগুলো ওয়াই নিয়ে নেবেন। এক্স আর ওয়াই এর ভিতর এই রিলেশনটা দেয়া আছে, সো আই থিংক সবগুলোকে এক্স এ নিয়ে নেওয়াটা ইজিয়ার হবে, রাইট? ওয়াই এর গুলোটা যদি এটা বসিয়ে দেন দেন ইউ উইল গেট এভরিথিং ইন এক্স। এন্ড আমাদের এই যে ডিএক্স আছে আর ডিওয়াই আছে, এই ডিএক্স ডিওয়াইটাকেও চেঞ্জ করতে হবে। সো আমরা যেহেতু সবগুলোকে এক্স এ রাখবো, আমরা এখানেও ডিএক্স রাখবো, ডিওয়াইটাকে আমরা এক্স দিয়ে চেঞ্জ করব। সো এখানে দেখেন বোথ সাইডে যদি ডিফারেন্সিয়েট করেন, ডেল ওয়াই আসবে, 2x dx আসবে। So এই দুইটা মেইনলি হচ্ছে আমাদের রিলেশন, এদেরকে আমার ইউজ করতে হবে। সো 3x প্লাস y হচ্ছে x স্কয়ার প্লাস 1 dx, and then 2y মানে হচ্ছে 2x স্কয়ার প্লাস 2 minus x, dy means 2x dx। আমরা এখানে লিমিট নিয়ে খুব বেশি মাথা ব্যথা করবো না, মানে এই যে ডিএক্স ডিএক্স আছে ঠিক আছে, বাট এখানে লিমিট গুলো কি হবে এইগুলো আপাতত আমরা চিন্তা করবো না। হ্যাঁ, লিমিট আমাদের আপাতত হেডেক না এটা নিয়ে। এবার দেখেন জাস্ট সবগুলো ডিএক্স হয়ে গেছে, সো সবগুলোকে একসাথে করেন। 4x³ প্লাস 4x মাইনাস 2x² ডিএক্স, সবগুলো ডিএক্স এ কনভার্ট হলো। এখন দেখেন আমাদের এখানে লিমিট ছিল 0 মানে আই থেকে 2 প্লাস 5 তে। আচ্ছা, আই আই মানে কোন পয়েন্টটা? আই মানে এটার, মানে আমি যদি এটার সাথে চিন্তা করি এ প্লাস আই বি এভাবে চিন্তা করি, তাহলে আই মানে কত? 0 প্লাস আই টাইমস 1, রাইট? তাহলে এটা কোন পয়েন্ট? 0,1 পয়েন্ট। আই হচ্ছে এই পয়েন্টটা। আর 2 + 5i, সো এক্স এর দিকে 2 আসবে, ওয়াই এর দিকে 5 আসবে, সো এটা হচ্ছে 2 + 5i। তাহলে দেখেন এখানে এক্স এর চেঞ্জটা কেমন হয়েছে। এই পয়েন্টে এক্স এর ভ্যালু কত ছিল? 0। আর লাস্ট পয়েন্টে এক্স এর ভ্যালু কত হয়েছে? 2। সো আমরা ইন্টিগ্রেশনে এক্স এর ভ্যালুটা 0 থেকে 2 করব। মানে বেসিক্যালি আমাদের যে লিমিটটা দেয়া ছিল এই লিমিটের জাস্ট এক্স এর কম্পোনেন্ট গুলোর লিমিট দিব, আমরা ওয়াই এর কম্পোনেন্টের লিমিট দিব না। সো এখানে আই এর ক্ষেত্রে এক্স এর কম্পোনেন্ট হচ্ছে 0, আর 2 + 5i এখানে এক্স এর কম্পোনেন্ট হচ্ছে 2। তো আমরা ইন্টিগ্রেশনটা করব 0 থেকে 2 এর ভিতর। এই বাকি ইন্টিগ্রেশনটা আপনারা করতে পারবেন।
এই ইন্টিগ্রেশনটা করলে আমরা ভ্যালুটা পেয়ে যাব। ওকে, কোনটা? ও হ্যাঁ, 3x। থ্যাংক ইউ। এই লিমিটটা ছিল একটা ভেরিয়েবলের, হ্যাঁ, এক্স প্লাস আই ওয়াই এর লিমিট ছিল। এটা মেইনলি ভেরিয়েবল না, দুইটা ফার্স্ট স্টার্টিং পয়েন্ট আর এন্ড পয়েন্ট দেওয়া ছিল। এই কার্ভ বরাবর আপনি যখন ইন্টিগ্রেশনটা করবেন, এটা হচ্ছে এরকম টাইপের কার্ভ। এই কার্ভের স্টার্টিং আর এন্ডিং পয়েন্ট দেওয়া ছিল। সো স্টার্টিং এর ভিতর এক্স ওয়াই দুইটা আছে, এন্ডিং এর ভিতর এক্স ওয়াই দুইটাই আছে। আমরা যখন এটাকে এক্স এ কনভার্ট করব, শুধু এক্স এর লিমিট দুইটা নিব, এক্স এক্স পজিশন এখানে আর এখানে এক্স পজিশন। আমি যদি ওয়াই এর লিমিট, ওয়াই এর ইন্টিগ্রেশনটা করতাম, তাহলে বোথ পয়েন্ট আমরা ওয়াই এর স্টার্টিং পয়েন্ট এন্ড এন্ডিং পয়েন্ট নিতাম, দ্যাটস ইট। আচ্ছা, পরের কোশ্চেনটা দেখেন। পরের কোশ্চেন আমাদের বলতেছে এই ইন্টিগ্রেশনটা করতে হবে along a straight line joining these 2 points. আচ্ছা, সো আমরা এখন যে কোনো লাইন বরাবর করলে হবে না, আমাদের হচ্ছে এই যে 0 1 পয়েন্ট আর হচ্ছে 2 5, এই যে পয়েন্ট, এই পয়েন্ট বরাবর যে স্ট্রেট লাইন আছে, এই স্ট্রেট লাইন বরাবর ইন্টিগ্রেশন করতে হবে। এর আগের বার আমরা এই কার্ভ বরাবর ইন্টিগ্রেশন করছিলাম, along this curve। এখন এই স্ট্রেট লাইন বরাবর ইন্টিগ্রেশন করতে হবে, বাট প্রবলেম হচ্ছে স্ট্রেট লাইনের ইকুয়েশন তো আমরা জানি না, আমাদের কাছে দেয়া নাই, দেয়া আছে। সো আমাদের স্ট্রেট লাইনের ইকুয়েশনটা প্রথমে বের করে নিতে হবে। ইকুয়েশনটা প্রথমে বের করে তারপর হচ্ছে আপনি সবগুলোকে এক্স এ অথবা ওয়াই তে কনভার্ট করতে পারবেন। আচ্ছা, এটা পাস করে দেন। সো আমাদের ফার্স্ট জব হবে এই স্ট্রেট লাইনের ইকুয়েশনটা বের করতে। এখন দেখেন, আপনারা যেগুলো ছোটবেলায় করছেন যে দুইটা পয়েন্ট থাকলে পয়েন্ট দিয়ে কি স্ট্রেট লাইনের ইকুয়েশন কিভাবে বের করে। সো ওয়াই মাইনাস ওয়াই ওয়ান, x minus x1, then y1 minus y2, x1 minus x2। এই ফর্মুলা ইউজ করে তো আমরা স্ট্রেট লাইনের ইকুয়েশনটা বের করতে পারবো। সো এই পয়েন্টের এক্স ওয়াই জানি, এই পয়েন্টের এক্স ওয়াই জানি, জাস্ট এটাকে বসায় দেন। ওয়ান মাইনাস ফাইভ and then 0 minus 2। সো y minus 1 হবে আমাদের 2x। So y equal 2x plus 1. So this is the equation. Okay. So আমাদের কোন ইন্টিগ্রেশনটা বের করতে হবে? dx plus 2y minus x dy। সো এই ইন্টিগ্রেশনটা বের করতে হবে। अगेन আমরা সবগুলোকে x এ আর y তে কনভার্ট করব। তাহলে এই ইকুয়েশন দিয়ে সবগুলোকে x এ কনভার্ট করা যাবে, আর বোথ সাইডে ডিফারেন্সিয়েট করলে 2y ইকুয়াল 2dx আসবে। আর তাহলে আমাদের 3x প্লাস y হচ্ছে 2x plus 1 dx and 2y হবে 4x plus 2 minus x dy হচ্ছে 2dx। তাহলে সবগুলা x এ চলে আসছে, আর x এ চলে আসলে আমরা লিমিটটাও বসাবো, x এর লিমিট। দেখেন এই পয়েন্টের x এর ভ্যালু হচ্ছে 0, এই পয়েন্টের x এর ভ্যালু হচ্ছে 2। সো 0 থেকে 2 পর্যন্ত এটাকে ইন্টিগ্রেট করলেই আপনি অ্যানসারটা পেয়ে যাবেন। ওকে, ইজ দেয়ার এনি কোশ্চেন? এই পার্টটা কি বুঝছেন সবাই? ওকে, এবার দেখেন সেম ইন্টিগ্রেশনটা আমাদের বের করতে হবে, বাট এখানে আমাদের স্ট্রেট লাইন হচ্ছে 0 1, এই পয়েন্ট থেকে 0,5 এই পয়েন্টে আসতে হবে। সো আগে এই দিক বরাবর এটা একটা কার্ভ C1,
দেন হচ্ছে 0,5 থেকে 2,5। ও সরি, আমি এখানে ভুল রাখছি। পয়েন্ট হচ্ছে 0,5। সো 0,5 মানে হচ্ছে এক্স এর ভ্যালু 0ই থাকবে, ওয়াই এর ভ্যালু 5। সো প্রথমে এই কার্ভ বরাবর আসবে C1, দেন হচ্ছে এই কার্ভ বরাবর গিয়ে এই পয়েন্টটা আসবে আমাদের 2,5। সো আমাদের এই দুইটা কার্ভ, আলটিমেটলি আমাদের কার্ভটা হচ্ছে এই দিক বরাবর গিয়ে দেন এদিকে আসবে। সো এরকম টাইপের কার্ভ বরাবর ইন্টিগ্রেশন যদি আমরা করতে চাই, তাহলে আমরা যে করব সেটা হচ্ছে প্রথমে C1 বরাবর ইন্টিগ্রেশনটা করব, দেন C2 বরাবর ইন্টিগ্রেশন করব, along the curve C1, along the curve C2। এই দুইটা বের করে দেন হচ্ছে আমরা সাম করে দিব। ওকে, এক্সকিউজ মি ম্যাডাম, ল্যাপটপে কি করতেছেন? আপাতত রেখে দেন। আচ্ছা, সো আমাদের তাহলে যেটা করতে হবে, C1 বরাবর ইন্টিগ্রেশন করতে হবে এন্ড C2 বরাবর ইন্টিগ্রেট করতে হবে, দুইটাকে সাম করে দিব তারপর। ওকে, দুইটাকে সাম করে দিলে আমাদের টোটাল অ্যান্সারটা চলে আসবে। সো অ্যালং কার্ভ C1, তাহলে C1 বরাবর যদি করতে চাই, এই কার্ভ বরাবর এই কার্ভের ইকুয়েশন কি? এই লাইনের ইকুয়েশন কি বলেন তো? x ইকুয়াল 0। সো এই লাইনের ইকুয়েশন হচ্ছে x ইকুয়াল 0। তাহলে dx ইকুয়াল হোয়াট? 0, তাই না? তাহলে একটা কম্পোনেন্ট x এর ভ্যালু 0, dx এর ভ্যালু 0, তাহলে আপনার কাছে কি থাকবে? y কম্পোনেন্ট গুলো থাকবে এন্ড dy থাকবে, তাই না? তো আমরা যদি আমাদের অরিজিনাল যে ইকুয়েশনটা, এটা হচ্ছে অরিজিনাল ইকুয়েশন, অরিজিনাল ইকুয়েশনে dx ইকুয়াল 0 বসাই আর x ইকুয়াল 0 বসাই, তাহলে শুধু এই পার্টটুকু থাকবে। তাহলে ইন্টিগ্রেশনটা হবে 2y dy। ওকে, যেহেতু x ইকুয়াল এন্ড dx ইকুয়াল 0, এই পার্টটা 0 হয়ে গেলে পুরো পার্টটাই 0 হয়ে যাবে, থাকবে শুধু এখানতে। এখানে আবার x এর ভ্যালুটা 0, তাহলে থাকবে শুধু 2y। ওকে, তাহলে আমরা ইন্টিগ্রেশনটাকে বলতে পারি, এই ইন্টিগ্রেশনটা হবে সো ইন্টিগ্রেশনটা হচ্ছে 2y dy। আর y এর লিমিট দেখেন, আমি এই কার্ভ বরাবর ইন্টিগ্রেট করতেছি, তাহলে এইখানে 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 এই দুটা পয়েন্টে y এর ভ্যালু কত? এই পয়েন্টে y এর ভ্যালু 1, উপরের পয়েন্টটাতে y এর ভ্যালু 5। সো 1 to 5। সো আলটিমেটলি হচ্ছে y স্কয়ার 5 আর 1। এই যে অরিজিনাল ইকুয়েশনটা, এই ইকুয়েশনের ভিতর x ইকুয়াল 0 বসাবো, dx ইকুয়াল 0 বসাবো, তাহলে দেখবেন শুধু 2y dy থাকবে, বাকি সব 0 হয়ে যাবে। এই পুরো পার্টটা 0 হয়ে যাবে, এইটুকু এই x এর পার্টটা 0 হয়ে যাবে, জাস্ট থাকবে 2y টাইমস dy। ওকে, তাহলে এখানে আসবে 24। সো C1 বরাবর ইন্টিগ্রেট করে আমরা 24 পেয়ে যাচ্ছি। দেন হচ্ছে অ্যালং C2, C2 তে ইন্টিগ্রেট করলে কত আসবে? C2 কোনটা? এইটা হচ্ছে C2। C2 কার্ভের ইকুয়েশন কত? y ইকুয়াল 5, তাই না? এই যে এই কার্ভটা, এই কার্ভের ইকুয়েশন হচ্ছে y ইকুয়াল 5। এখানে y এর ভ্যালু অলওয়েজ 5, x এর ভ্যালু হচ্ছে চেঞ্জ হচ্ছে। সো y ইকুয়াল 5 হচ্ছে C2 এর ইকুয়েশন। তার মানে আপনি y ইকুয়াল 5 বলতে পারেন, তাহলে dy ইকুয়াল কত আসবে? 0। সো y এর ভ্যালু 5, dy এর ভ্যালু 0। dy এর ভ্যালু 0 হলে দেখেন এই পাশে যে dy পার্টটা আছে এটা আর থাকবে না, চলে যাবে। থাকবে শুধু এই পার্টটা, এবং সেখানে আপনি x এর ভ্যালু 5 বসাতে, y এর ভ্যালু 5 বসাতে পারবেন। সো এটা হবে 3x প্লাস
y ইকুয়াল 5 dx, আর বাকি তো সব জিরোই হয়ে গেছে এই পাশে। আর এক্স এর লিমিট কত আসবে? এই পয়েন্টে দেখেন এক্স এর লিমিট কত? 0। আর এই পয়েন্টে এক্স এর লিমিট হচ্ছে 2, এক্স এর মানে কোঅর্ডিনেট হচ্ছে 2। সো 0 থেকে 2 পর্যন্ত ইন্টিগ্রেট করবেন। তাহলে এখানে আসবে 3x² / 2 প্লাস 5x 2 0। এখানে তাহলে আসবে আপনাদের 6 প্লাস 10, দ্যাট মিনস 16। সো অ্যালং C1 হচ্ছে 24, অ্যালং C2 হচ্ছে 16। সো টোটাল ইন্টিগ্রেশনটা আসবে 16 প্লাস 24, সো 40। সো 40 হবে আমাদের ফাইনাল অ্যান্সার। মানে এখানে যে ইন্টিগ্রেশনটা পাবেন সেটা লিখবেন আর কি, মানে ইন্টিগ্রেশনের যে ইকুয়েশনটা দেওয়া আছে সেটা লিখবেন। ওকে, এই টাইপের কোশ্চেন কিন্তু আসার চান্স আছে। আচ্ছা, আমরা আরেকটা ম্যাথ দেখি এখানে। এখানে দেখেন ফাংশনটা হচ্ছে এফ অফ জেড ইকুয়াল 1 যদি y এর ভ্যালুটা 0 থেকে ছোট হয়, আর y এর ভ্যালুটা যদি 0 থেকে বড় হয় তাহলে এফ অফ জেড ইকুয়াল 4y। আচ্ছা, জেড মানে কি? জেড মানে এক্স প্লাস আই ওয়াই। ওকে, সো এখন আমাদের সি হচ্ছে y ইকুয়াল এক্স কিউব, এই কার্ভ। সো আমরা প্রথমে y ইকুয়াল এক্স কিউব কার্ভটা আঁকি। সি হচ্ছে y ইকুয়াল এক্স কিউব, তার মানে এরকম একটা কার্ভ। এই কার্ভের আমরা ইন্টিগ্রেট করতেছি -1 প্লাস আই, -1 প্লাস আই কোন পয়েন্ট? আচ্ছা, -1 মাইনাস আই হবে এখানে, প্লাস আই হবে না, কারণ -1 প্লাস আই তো এটার ভিতরে নাই আসলে। সো -1 মাইনাস আই পয়েন্ট, তার মানে হচ্ছে এইখানে কোনো একটা পয়েন্ট। -1 ইন্টিগ্রেট করতে হবে 1 প্লাস আই পর্যন্ত। সো লেটস, এটা যদি 1 হয় এটা হচ্ছে 1,1 পয়েন্ট। ওকে, সো এইটুকুর ভিতরে আমরা ইন্টিগ্রেট করব, এই কার্ভ বরাবর আমরা ইন্টিগ্রেট করব। এখন ইন্টিগ্রেশনের ক্ষেত্রে দেখেন আমরা ডিজেড, বাট এই যে ফাংশনটা, এই যে ফাংশনটা কিন্তু ওয়াই পজিটিভ হলে, তার মানে এই দিকে হলে একরকম, আর নিচের দিকে হলে অন্যরকম ফাংশনটা, তাই না? এই ফাংশনটা কিন্তু দুই জায়গায় দুই রকম। ওয়াই এর ভ্যালু নেগেটিভ হলে একরকম, ওয়াই এর ভ্যালু পজিটিভ হলে এক। তার মানে এই ইন্টিগ্রেশনটা আমরা আসলে আমাদেরকে দুইটা স্লটে করতে হবে। ওয়াই এর ভ্যালু 0 পর্যন্ত এক জায়গায়, মানে এখান থেকে ওয়াই এর ভ্যালু 0 হয় এই পয়েন্টে, তাহলে এখান থেকে আমরা এই পয়েন্ট পর্যন্ত ইন্টিগ্রেট করব। আবার এই পয়েন্ট থেকে এই পয়েন্ট পর্যন্ত ইন্টিগ্রেট করতে হবে, কারণ এইটুকুর ভিতর ওয়াই এর ভ্যালুটা নেগেটিভ, মানে ফাংশনের ভ্যালু হবে 1। আর এই পার্টটুকুতে ওয়াই এর ভ্যালু পজিটিভ, তাহলে ফাংশনের ভ্যালুটা হবে এটা। ওকে, সো দুইটা ইন্টিগ্রেশন করতে হবে। লেটস সে দিস ইজ আওয়ার C1 কার্ভ, দিস ইজ C2 কার্ভ। তাহলে ইন্টিগ্রেট করতে হবে C1 কার্ভ বরাবর f অফ জেড dz প্লাস C2 কার্ভ বরাবর f অফ জেড dz। আচ্ছা, সো C1 বরাবর যদি আমরা করতে চাই, f অফ জেড এর ভ্যালু কত? C1 মানে এটা, f অফ জেড এর ভ্যালু হচ্ছে তখন 1। সো f অফ জেড এর জায়গায় আমরা 1 বসাবো আর dz বসাবো এখানে। এন্ড C2 বরাবর ইন্টিগ্রেট করতে গেলে f অফ জেড এর ভ্যালু কত আসবে? 4y। সো 4y dz। আচ্ছা, এখন দেখেন এখানে ফাংশন গুলো y এর মাধ্যমে আছে, বাট ইন্টিগ্রেশন গুলো z এর মাধ্যমে আছে, তাই না? সো z ইকুয়াল হোয়াট? x প্লাস iy। তাহলে dz ইকুয়াল dx প্লাস i dy। So, এই ভ্যালু, এই জিনিসটা আমরা এখানে বসাবো। তাহলে দেখেন আসে C1 বরাবর ইন্টিগ্রেট করতে গেলে
1 dx প্লাস I dy, আর এখানে কি আসবে c2 4y, এখানেও সেম dx প্লাস I dy। ওকে, এবার এই ইন্টিগ্রেশনের ভিতর দেখেন dx dy দুইটাই আছে, এখানেও dx dy দুইটাই আছে। আমাদের বেসিক টার্গেট কি থাকে, যে আইদার x কে y এর মাধ্যমে লেখা অথবা y কে x এর মাধ্যমে লেখা, মানে একটা কনভার্সনটা করা, পুরোটাকে একটা সিঙ্গেল ভেরিয়েবল ইন্টিগ্রেশনে কনভার্ট করা। ঠিক আছে, তো c1 এর ক্ষেত্রে c1 কার্ভ বরাবর c1 এর ইকুয়েশন কত, y ইকুয়াল x কিউব, তাই না? c2 এর ইকুয়েশনও কিন্তু সেম, y ইকুয়াল x কিউব। তাহলে এই ইন্টিগ্রেশনটাকে যদি আমরা পার্ট করে নেই, এখানে হচ্ছে y ইকুয়াল x কিউব, তাহলে dy ইকুয়াল 3x স্কয়ার, এইগুলো এখানে বসায় দেন, তাহলে আসবে dx প্লাস I, dx মানে হচ্ছে 3x স্কয়ার dx। আর x এর লিমিট কত, দেখেন এই পয়েন্ট থেকে এই পয়েন্টে আসলে x এর লিমিট -1 থেকে 0 পর্যন্ত হবে। সো দিস ইজ -1 টু 0। সো এটা আসলে -1 থেকে 0 পর্যন্ত dx কে ইন্টিগ্রেট করবেন, প্লাস I টাইমস 3 যত কনস্ট্যান্ট, -1 থেকে 0 x স্কয়ার কে ইন্টিগ্রেট করবেন। সো ফাইনাল আনসার ইন্টিগ্রেট করলে কত আসে, x আসে, আপার লিমিট 0, লোয়ার লিমিট -1, 3i x কিউব বাই 3, আপার লিমিট 0, লোয়ার লিমিট -1। সো আলটিমেটলি এখানে আসবে হচ্ছে আপনার 1, আর এখানে আসবে হচ্ছে, এখানেও 1 আসবে। সো I টাইমস 1, দ্যাট মিন্স 1 প্লাস I। হ্যাঁ, কারণ এই পয়েন্ট, স্টার্টিং পয়েন্ট কোনটা, এটা না? এন্ডিং পয়েন্ট কোনটা, এটা? এই পয়েন্টে x এর ভ্যালু কত, -1। এই পয়েন্ট x এর ভ্যালু কত, 0। সো দ্যাটস ওয়াই আমরা যেহেতু শুধু x এর ইন্টিগ্রেশনটা করতেছি, x এর ভ্যালুটা কত থেকে কত পর্যন্ত চেঞ্জ হয়েছে সেটা নিয়ে, দ্যাটস ওয়াই -1 টু 0। সো এই এই ইন্টিগ্রেশনের ভ্যালুটা হচ্ছে পেয়ে গেলাম আমরা 1 প্লাস I। এবার আমাদের পরের কার্ভ বরাবর ইন্টিগ্রেট করতে হবে। সো C2 এর কার্ভও কিন্তু সেম, y ইকুয়াল x কিউব, তাহলে dy ইকুয়াল 3x স্কয়ার dx হবে। এবার এই ভ্যালুগুলো বসিয়ে দিবেন। সো 4y মানে হচ্ছে x কিউব dx প্লাস I, dy means 3x স্কয়ার dx। এবার এটাকে মাল্টিপ্লাই করে দেন, 4x কিউব dx প্লাস I, 12x টু দি পাওয়ার 5 dx। আর এখানে দেখেন এই কার্ভে x এখান থেকে স্টার্ট হয়েছে, এখানে গেছে। সো x এর ভ্যালু 0 থেকে স্টার্ট হয়েছে, এখানে x এর ভ্যালু কত, 1। সো লিমিটটা হবে 0 টু 1। এটাকে ইন্টিগ্রেট করলে x টু দি পাওয়ার 4 আসবে, আপার লিমিট 1, লোয়ার লিমিট 0, I, এখানে আসবে 2x টু দি পাওয়ার 6, আপার লিমিট 1, লোয়ার লিমিট 0। সো আলটিমেটলি এখানে 1 প্লাস 2i আসবে। সো ফাইনাল আনসারটা কি হবে, জাস্ট এদের সাম হবে। সো ফাইনাল ইন্টিগ্রেশনটার ভ্যালু 1 প্লাস I প্লাস 1 প্লাস 2i, so 2 plus 3i, this is our answer. ওকে, এটা কি বুঝছেন সবাই? লেকচারে যে সকল ম্যাথ করাচ্ছি প্রত্যেকটা ম্যাথ ইম্পর্টেন্ট, যে কোনো একটা টাইপের ম্যাথ কোশ্চেন আসবে। আচ্ছা, এটা হচ্ছে এক্সারসাইজ প্রবলেম, বাসায় কি এটা করবেন? সবাই হচ্ছে এটা একটা ছবি তুলে নিয়ে যান।
and exercise problem important. আচ্ছা, এবার আমরা দেখবো কশিস থিওরাম। কশিস থিওরাম কি করবে, আপনাকে এই ইন্টিগ্রেশন গুলো করার কিছু শর্টকাট দেখাবে আর কি, কিছু ইজি ওয়ে আছে, যে ইজি ওয়েতে আপনার ইন্টিগ্রেশন গুলো করতে পারবেন, সব সময় না, কিছু ক্রাইটেরিয়া ফলো করলে। তো কশিস থিওরাম কি বলতেছে, যদি একটা ফাংশন অ্যানালাইটিক হয় কোন একটা রিজিয়নে, অ্যানালাইটিক এর মানে তো বুঝেন, ডিফারেন্সিয়েবল হইতে হবে ওই রিজনের প্রত্যেকটা পয়েন্ট। তো একটা ফাংশন কোন একটা রিজিয়ন, লেটস সে দিস ইজ আওয়ার রিজিয়ন আর, তো এই রিজিয়নের ভিতর আমাদের ফাংশনটা হচ্ছে অ্যানালাইটিক, মানে এই রিজনের প্রত্যেকটা পয়েন্টে ফাংশনটা ডিফারেন্সিয়েবল। আচ্ছা, এবং এই রিজনের যে বাউন্ডারিটা আছে, বাউন্ডারির উপরও অ্যানালাইটিক। তাহলে আপনি যদি এখানে যে কোনো ক্লোজড কার্ভ নেন, এনি ক্লোজড কার্ভ, লেটস সে দিস ইজ এ ক্লোজড কার্ভ, এই ক্লোজড কার্ভ বরাবর যদি ফাংশনটাকে ইন্টিগ্রেট করেন অলওয়েজ জিরো পাবেন। সো কোন ফাংশন যদি অ্যানালাইটিক হয় তাহলে এই ফাংশনকে কোন ক্লোজড কার্ভ বরাবর ইন্টিগ্রেট করলে অলওয়েজ জিরো হবে। তাহলে কিছু এক্সাম্পল আমরা চিন্তা করি। ধরেন কারা কারা অ্যানালাইটিক ফাংশন, এফ অফ জেড ইকুয়াল জেড স্কোয়ার, সকল পলিনোমিয়াল ফাংশন কি অ্যানালাইটিক, সকল ত্রিগোণমিতিক ফাংশন অ্যানালাইটিক, ইনভার্স ত্রিগোণমিতিক ফাংশন অ্যানালাইটিক, রাইট? তাহলে এফ অফ জেড, ধরেন এই দিক বরাবর এটা হচ্ছে আমাদের C1, এটা C2, এটা C3। সো আমি যদি এই ফাংশনটাকে জেড স্কোয়ার কে যদি C1 প্লাস C2 প্লাস C3, এই প্লাস দিয়ে মিন করতেছে পুরো সবগুলো কার্ভ, মানে এই কার্ভ বরাবর গেছে, তারপর এই কার্ভ বরাবর, তারপর এই কার্ভ বরাবর। ওকে, তাহলে ডিজেড সবগুলো কার্ভ বরাবর যদি আমরা ইন্টিগ্রেট করি তাহলে এটার ভ্যালু আসবে জিরো, কারণ জেড স্কোয়ার হচ্ছে একটা অ্যানালাইটিক ফাংশন, যে কোনো অ্যানালাইটিক ফাংশনকে কোনো ক্লোজ কার্ভ বরাবর ইন্টিগ্রেট করলে জিরো হয়। শুধু এই ক্লোজড কার্ভ না, আপনি যদি অন্য কোনো ক্লোজড কার্ভ নেন, লেটস সে দিস, তাহলে এটা বরাবর জিরো হবে। যদি এখানে একটা ক্লোজড কার্ভ নেন, লেটস সে দিস ইজ C3 একটা ক্লোজড কার্ভ, অথবা C4 একটা ক্লোজড কার্ভ, তাহলে এই ক্লোজড কার্ভ বরাবর যদি আপনি ইন্টিগ্রেশন করেন ফাংশনটাকে তাহলে জিরো আসবে। ওকে, আর একটা থিওরাম আছে, এটা বলতেছে যদি কোনো একটা ফাংশন কন্টিনিউয়াস হয় কোন সিম্পলি কানেক্টেড রিজিয়নের ভিতর, এবং তাকে যে কোনো ক্লোজ কার্ভ বরাবর ইন্টিগ্রেট করলে জিরো হয়, তাহলে আমরা বলতে পারবো ফাংশনটা অ্যানালাইটিক হবে। মানে দুই একটা একটা ইনভার্স। প্রথমটা ছিল ফাংশন যদি অ্যানালাইটিক হয় তাহলে যে কোনো ক্লোজ কার্ভ বরাবর ইন্টিগ্রেট করলে অলওয়েজ জিরো আসবে। আর এখানে বলতেছে যদি ফাংশন কন্টিনিউয়াস হয় আর যে কোনো ক্লোজ কার্ভ বরাবর ইন্টিগ্রেট করলে জিরো হবে, জিরো হয়, তাহলে আমরা বলতে পারবো যে এই ফাংশনটা অ্যানালাইটিক। তো এটা হচ্ছে একটা একটা ইনভার্স বলা যায়। আচ্ছা, আমাদের বেসিক্যালি এই এই থিওরামটা কাজে লাগবে, যে ক্লোজ কার্ভ বরাবর ইন্টিগ্রেট করলে জিরো হয়। কেন কাজে লাগবে আমরা দেখি। আমরা এখান থেকে প্রুভ করতে পারবো যদি এটা ফাংশন অ্যানালাইটিক হয়। একটু ভালোভাবে এটা শোনেন, এই পার্টটা খুবই খুবই ইম্পর্টেন্ট আপনাদের জন্য। কোন একটা ফাংশন যদি অ্যানালাইটিক হয় তাহলে আপনি এখানে একটা পয়েন্ট, লেটস এ পয়েন্ট, দিস ইজ বি পয়েন্ট, যদি ফাংশন অ্যানালাইটিক হয় তাহলে আপনি কোন কার্ভ বরাবর ইন্টিগ্রেশন করতেছেন দ্যাট ডাজন্ট ম্যাটার। ধরেন এটা হচ্ছে C1, এটা C2, লেটস সে দিস ইজ স্ট্রেট লাইন C3, এটা একটা C4, আপনি কোন কার্ভ বরাবর ইন্টিগ্রেট করবেন দ্যাট ডাজন্ট ম্যাটার, সবসময় অ্যান্সারটা সেম আসবে। তাহলে ব্যাপারটা হচ্ছে যদি
এই এফ যদি অ্যানালিটিক হয় তাহলে আপনি ফাংশনটাকে c1 বরাবর ইন্টিগ্রেট করলেও যেই ভ্যালু পাবেন, c2 বরাবর ইন্টিগ্রেট করলেও সেম পাবেন, এন্ড সিমিলারলি c3 বরাবর ইন্টিগ্রেট করলেও সেম পাবেন। ওকে, অ্যানালাইটিক হওয়ার সুবিধা এটা। তো এখন আমরা এটা কেন ইউজ করব? অনেক সময় কার্ভটা যদি ডিফিকাল্ট কার্ভ হয় তাহলে ইন্টিগ্রেশনটা ডিফিকাল্ট হয়ে যায়। সেক্ষেত্রে আমরা এটাকে ইজি কোনো কার্ভ দিয়ে রিপ্লেস করে ইন্টিগ্রেশনটা করতে পারবো। আচ্ছা, এইটা যে সেম হয় সেটার প্রুফটা আমরা কশি থিওরেম থেকেই দেখতে পারি। কিভাবে দেখবেন? ধরেন এই হচ্ছে একটা পয়েন্ট, বি আর একটা পয়েন্ট, এদের মধ্যে এইটা হচ্ছে c1 কার্ভ আর এটা হচ্ছে c2 কার্ভ। সো কার্ভে তো ডিরেকশন থাকবে, আর নতুন একটা কার্ভ আমরা c3 বলতেছি, সেটা আসলে এই দিক বরাবর গিয়ে আবার এই দিকে ব্যাক করবে। তাহলে c3 কার্ভটা আসলে কি? c1 প্লাস c2 এর হচ্ছে নেগেটিভ ডিরেকশনে, তাই না? সো এটাকে আপনার ওই একটা c2 এর একটা মাইনাস সাইন এখানে দিয়ে দিলে মনে হয় যে c2 এর নেগেটিভ ডিরেকশন। এটা অনেকভাবে এক্সপ্রেস করা যায়, ডিরেকশনটা চেঞ্জ। তাহলে নতুন c3 কার্ভটা হচ্ছে c1 এর দিকে যাবে আর c2 এর উল্টো দিকে যাবে। তাহলে যেহেতু আমরা কশিস থিওরেম যদি অ্যাপ্লাই করি তাহলে বলতে পারবো যে এই ইন্টিগ্রেশনটার ভ্যালু কত আসবে? 0 আসবে। আচ্ছা, তাহলে এটাকে আমরা দুই ভাগে করতে পারবো, c1 এর ভিতর ফাংশনটা ইন্টিগ্রেশন প্লাস মাইনাস c2 এর মধ্যে ফাংশনটা ইন্টিগ্রেশন। ঠিক আছে, তাহলে আমরা এখান থেকে একটা লাইন লিখতে পারবো c1 ইকুয়াল f অফ জেড ডিজেড ইকুয়াল মাইনাস, আচ্ছা এই ইন্টিগ্রেশন দিয়ে কি মিন করতেছে? এটা দিয়ে মিন করতেছে ইন্টিগ্রেশনটা করতেছি কোন দিকে? এখান থেকে এই দিকে। হ্যাঁ মানে এই এখান পর্যন্ত ঠিক আছে। এই যে এটা তো c2 কার্ভ না, c2 কার্ভ তো এই দিক বরাবর, আর আমরা ইন্টিগ্রেশন করতে এদিকে করতেছি, তারপর আবার এদিকে করতেছি না। সো দ্যাটস ওয়াই আমি এখানে মাইনাস c2 দিচ্ছি। ওকে, এবার মাইনাস c2 বরাবর ইন্টিগ্রেট করা মানে হচ্ছে কার্ভটাকে এই দিক বরাবর আনা। আচ্ছা, এখন আপনি একটা কার্ভে যদি এই দিক বরাবর ইন্টিগ্রেট করেন আর এই দিক বরাবর ইন্টিগ্রেট করেন, তাদের ডিফারেন্স হচ্ছে একটা নেগেটিভ সাইন চলে আসে। তো এই মাইনাসটা আপনি তুলে দিতে পারবেন যদি আপনি এই নেগেটিভ বরাবর ইন্টিগ্রেট না করে পজিটিভ বরাবর ইন্টিগ্রেট করেন। ডাইরেক্ট এইভাবে লেখা যাবে। মানে এখানে হচ্ছে কার্ভটার ডিরেকশনটা উল্টা, এখানে আর একটা মাইনাস সাইন আছে। সো আমি যদি মাইনাস সাইনটাকে তুলে দিতে চাই তাহলে এখানে আর একটা মাইনাস আছে, সো মাইনাস মাইনাস প্লাস হয়ে গিয়ে আলটিমেটলি c2 বরাবর ইন্টিগ্রেট চলে আসবে। ওকে, সো যে কোনো কার্ভ বরাবর ইন্টিগ্রেট করলে অলওয়েজ সেম ভ্যালুই পাওয়া যাবে। ওকে, এখন এটা আমরা ইউজ করব কোথায়? দেখেন, এইটা হচ্ছে আমাদের একটা কার্ভ y ইকুয়াল দিস। এই কার্ভ বরাবর আমাদের ইন্টিগ্রেট করতে হবে এই ফাংশনটাকে, যেখানে স্টার্টিং পয়েন্ট হচ্ছে 1,1, এন্ডিং পয়েন্ট হচ্ছে 2,3। সো 1,1 সাপোজ এই পয়েন্টটা, 2,3 এই পয়েন্ট। এই কার্ভটা এরকম টাইপের কিছু একটা হবে। So let's say this is our A, this is B. Okay, so এই কার্ভ বরাবর যদি আপনি ইন্টিগ্রেট করতে চান তাহলে দেখেন আপনার অনেক কিছু কিন্তু রিপ্লেস করতে হবে এখানে। ফার্স্ট অফ অল জেড কে লিখতে হবে এক্স প্লাস আই ওয়াই, তারপর ডিজেড ইকুয়াল ডিএক্স প্লাস আই ডিওয়াই। এবার আপনি ওয়াই আর এক্স এর মধ্যে রিলেশনটা জানেন, এক্স কিউব 3x স্কোয়ার 4x প্লাস 1। এখানে আপনার আবার ডিওয়াই এর জায়গায় কি বসাতে হবে?
3x স্কোয়ার 6x প্লাস 4 dx বসাতে হবে। এই সব কিছুর ভ্যালু আপনি যখন এখানে বসাবেন তারপর আপনি ইন্টিগ্রেট করতে পারবেন। এটা একটু ডিফিকাল্ট হয়ে যাবে, ঠিক আছে? কারণ জেড স্কোয়ার আছে না, জেড স্কোয়ার মানে হচ্ছে এক্স আর ওয়াই দুটোর উপর স্কোয়ার একটা চলে আসবে। সো এই পার্টটাকে স্কোয়ার করলে অনেক বড় হয়ে যাবে না? সো এই ইন্টিগ্রেশন যদি এইভাবে আপনি করতে চান, আপনি যদি থিওরামটা না বুঝেন, তাহলে আপনি যদি এই ইন্টিগ্রেশন এভাবে করতে চান, আপনি এক্সামের টাইমের ভিতর শেষ করতে পারবেন না। সো বেটার কি? বেটার হচ্ছে আমরা এই দুটাকে জয়েন করে একটা লাইন বানাই ফেলবো। ওই লাইন বরাবর যদি ইন্টিগ্রেট করতে পারি তাহলে আমাদের ইজিয়ার হবে এটা। বুঝতে পারছেন? সো এই লাইনের ইকুয়েশনটা কেমন? y minus y1 x minus x1 1 minus 3 and then 1 minus 2. সো এটা হচ্ছে আমাদের কার্ভ, এই সি কার্ভ মানে C1 কার্ভ। হ্যাঁ, তো C1 হচ্ছে এই কার্ভটা। তো দেখেন এখানে আমাদের কত আসতেছে, y minus 1 ইকুয়াল x minus 1 আর এখানে আসবে মাইনাস 2 প্লাস 2 টাইমস 2 আর কি। হ্যাঁ, সো y ইকুয়াল 2x minus 2 plus 1, that means minus 1. সো এখান থেকে আপনি ইজিলি dy ইকুয়াল টু dx লিখতে পারবেন। সো এই দুইটার ভ্যালু যদি সাবস্টিটিউট করেন এখানে, তাহলে আপনি ইজিলি ম্যাথটা করতে পারবেন। বুঝতে পারছেন? আপনারা কি আইডিয়াটা বুঝতে পারছেন কিভাবে করতে হবে? আচ্ছা, আরো একটা সিস্টেম আছে, সেটা হচ্ছে এর থেকেও বেশি ইজি। যদি ফাংশনটা অ্যানালাইটিক হয়, তাহলে আমরা যে ফাংশনটাকে ইন্টিগ্রেট করতেছি 12 জেড স্কোয়ার মাইনাস 4i জেড ডিজেড, এই ফাংশনটা যদি সরাসরি ইন্টিগ্রেট করতে পারেন তাহলে খুবই ভালো। তাহলে সরাসরি ইন্টিগ্রেট কিভাবে করে? জেড কে ইন্টিগ্রেট করলে জেড স্কোয়ার বাই 2 হয়, জেড স্কোয়ার কে ইন্টিগ্রেট করলে জেড কিউব বাই 3 হয়। মানে নর্মাল যে বলছিলাম যে রিয়েল নাম্বার যেভাবে ইন্টিগ্রেশন করে ওইভাবেই করা যায়, বাট এখানে কাকে ইন্টিগ্রেট করতে হবে? জেড কে। ওকে, তাহলে দেখেন এখানে একটা জেড স্কোয়ার আছে, সো ইন্টিগ্রেট করলে হবে জেড কিউব বাই 3। 4i জেড কে ইন্টিগ্রেট করলে হবে জেড স্কোয়ার বাই 2। মানে আমরা এখানে ইনডেফিনিট ইন্টিগ্রালটা বের করতেছি, লিমিট নিয়ে কোনো কথা নাই, জাস্ট ইন্টিগ্রেশনটা বের করতেছি। এই ইন্টিগ্রেশন কিন্তু এখানে এক্স আর ওয়াই থাকলে করতে পারবেন না। মানে ধরেন ধরেন আপনার কাছে যদি এরকম থাকে 12x স্কোয়ার 4i y, এখানে একটা ডিজেড আছে, এই ইন্টিগ্রেশন কিন্তু আমরা করতে পারবো না। তো এইগুলো কিন্তু হবে না, এখানে জেডই থাকতে হবে। জেড বার টাইপের থাকলেও কিন্তু হবে না, কারণ ওগুলো কিন্তু ইন্টিগ্রেট করা যায় না। ওকে, জেড সাইন জেড কস জেড কাদের কাদেরকে ইন্টিগ্রেশন করা যায়, শুধু ওইগুলোই থাকতে হবে এখানে। সো এখানে আসবে 4 জেড কিউব মাইনাস 2i জেড স্কোয়ার। সো ডেফিনিট ইনডেফিনিট ইন্টিগ্রালটা আমরা পেয়ে গেলাম। যদি ইনডেফিনিট ইন্টিগ্রালটা বের করা যায় তাহলে আমরা যেটা করব 12 জেড স্কোয়ার মাইনাস 4i জেড ডিজেড, লিমিটটা কত ছিল? 1,1 পয়েন্ট থেকে 2,3 পয়েন্ট। 1,1 পয়েন্ট মানে কত? 1 প্লাস i, এটা থেকে 2 প্লাস 3i পয়েন্ট পর্যন্ত ইন্টিগ্রেট করতে হবে। আর এই ইন্টিগ্রেশনের ভ্যালুটা কত পেলাম আমরা? 4z কিউব 2i জেড স্কোয়ার। তাহলে এখানে আপার লিমিট হয়ে যাবে 2 প্লাস 3i, লোয়ার লিমিট হয়ে যাবে 1 প্লাস i। সো রিয়েল নাম্বারের ক্ষেত্রে যেভাবে আপার লিমিট লোয়ার লিমিট বসাতে হয়, এখানেও সেম ভাবে বসাবেন। 2 প্লাস 3i কিউব মাইনাস 2i 2 প্লাস 3i স্কোয়ার মাইনাস 4 1 প্লাস i কিউব 2i 1 প্লাস i স্কোয়ার।
ওকে, সো এবার এই ক্যালকুলেশন করলে যে অ্যান্সারটা পাবেন দ্যাট ইজ আওয়ার ফাইনাল অ্যান্সার। এই ক্যালকুলেশন করার জন্য আপনি ক্যালকুলেটরের হেল্প নিতে পারেন ইজিলি। ক্যালকুলেটরে করে দিলে 1 2 প্লাস i কিউব এগুলো বের করে দিবে। তো এটা হচ্ছে সব থেকে ইজি প্রসেস। বাট এটা কখন করা যাবে, যদি আপনারা এখানে এরকম জেড স্কোয়ার, জেড সাইন, জেড কস জেড, হ্যাঁ, এরকম টাইপের ফাংশন থাকে যাদের ইন্টিগ্রেশন আপনি বের করতে পারেন, তাহলে আমাদের আর 5 বরাবর ইন্টিগ্রেট করতে হবে না, কোনো লাইন ইউজ করতে হবে না। আমরা সরাসরি এখানে আপার ভ্যালু, আপার লিমিট ও লোয়ার লিমিট ইউজ করে বের করতে পারবো। ওকে, তো এক্সামে আপনাদেরকে টুইস্ট করার জন্য এরকম টাইপের দেখবেন হয়তো কার্ভটা দেয়া আছে, অনেক বড় একটা কার্ভ। ওই কার্ভ বরাবর যদি ইন্টিগ্রেট করতে যান দেখা যাবে একটা ম্যাথ করতে করতে 1 ঘন্টা চলে যাবে, বাকিগুলো আর করতে পারবেন না। তো বেসিক্যালি আপনার এই কার্ভ, বড় কার্ভটা থাকলে মনে করবেন যে কার্ভ ইউজ করাই লাগে না, এটার অন্য কোনো শর্টকাট ডিরেকশন আছে। হ্যাঁ, হয়তো এটা আহ সরাসরি ইন্টিগ্রেশন করে আপার লিমিট আর লোয়ার লিমিট বসাই দিলে সরাসরি অ্যান্সার বের করা যায়। তো এইখানে যখন আপনি এটা ইউজ করবেন তখন আপনাকে বলতে হবে যে এটা আসলে অ্যানালাইটিক, দ্যাটস ওয়াই আমরা এই কাজটা করতে পারছি। ওকে, সো দেখেন আমাদের পরের প্রবলেমটাতে বলতেছে এই ইন্টিগ্রেশনটা করতে হবে। আচ্ছা, আর একটা জিনিস, এখানে এরকম ক্লোজড সাইন, এই সাইন থাকা মানে হচ্ছে কার্ভটা ক্লোজড কার্ভ। ক্লোজড কার্ভ কাদেরকে বলি, যারা হচ্ছে ঘুরে ঘুরে একই পয়েন্টে চলে আসে, ক্লোজড কার্ভ। ওপেন কার্ভ কারা, যারা হচ্ছে একই পয়েন্টে আসে না, লেটস সে দিস ইজ দিস কার্ভ, স্টার্টিং পয়েন্ট এন্ড পয়েন্ট সেম না। সো ক্লোজ কার্ভের ইন্টিগ্রেশনটাকে আমরা এই যে সাইনটা আছে এখানে, এই সাইন দিয়ে, এই সাইনটা দিয়ে আমরা বুঝাই এটা একটা ক্লোজড কার্ভ। সো আমাদের এই ক্লোজড কার্ভ বরাবর ইন্টিগ্রেশনটা বের করতে বলছে, যেখানে সি হচ্ছে এনি সিম্পল ক্লোজড কার্ভ, জেড ইকুয়াল এ একটা পয়েন্ট। এখন এই কার্ভটা কেমন হলে ইন্টিগ্রেশনটা কেমন হবে সেটা আপনাকে চাচ্ছে। প্রথমে বলতেছে এই জেড ইকুয়াল এ পয়েন্টটাই কার্ভের ভিতরে নাই। ওকে, তাহলে এইটা যদি কার্ভ হয়, সি কার্ভ, জেড ইকুয়াল এ পয়েন্টটা হচ্ছে এখানে কোথাও, কার্ভের ভিতরে নেই। ওকে, তাহলে এখন আমাদের যে ইন্টিগ্রেশনটা করতে বলছে, কাকে ইন্টিগ্রেট করতে বলছে, জেড মাইনাস এ ডিজেড, এই ফাংশনটাকে। এখন দেখেন এই যে ফাংশনটা এফ অফ জেড ইকুয়াল 1 বাই জেড মাইনাস এ, এই ফাংশনটা আনডিফাইন্ড কোন পয়েন্টে, জেড ইকুয়াল এ পয়েন্টে। সো দিস ইজ জেড ইকুয়াল এ পয়েন্ট। এখন আমি যে কার্ভটা নিছি, আমার এই কার্ভের ভিতরে তো জেড ইকুয়াল এ পয়েন্ট নাই, আছে? নাই। তার মানে এই কার্ভের ভিতর ফাংশনটা অ্যানালাইটিক হতে কোনো প্রবলেম নাই, কারণ ফাংশনটা হচ্ছে একটা পলিনোমিয়াল ফাংশন, মানে রেশনাল ফাংশন, উপরে 1 নিচে একটা পলিনোমিয়াল। তো রেশনাল ফাংশন গুলো কোথায় অ্যানালাইটিক হয়? অল পয়েন্ট এক্সেপ্ট দোজ পয়েন্ট ওয়্যার দ্য ফাংশন ইজ নট ডিফাইন্ড। সো এই জেড ইকুয়াল 1 পয়েন্ট ছাড়া বাকি সব পয়েন্টে এই ফাংশনটা অ্যানালাইটিক। সো এটা আপনাকে বলতে হবে, সো এফ ইজ অ্যানালাইটিক ইনসাইড সি। আমাদের সি যে কার্ভটা আছে, সি কার্ভের ভিতরে ফাংশনটা অ্যানালাইটিক। এবার যে বলছিলাম যদি ফাংশন অ্যানালাইটিক হয় কোন একটা রিজিয়ন, হ্যাঁ, না, অ্যানালাইটিকটা ইনসাইড প্রত্যেকটা পয়েন্ট অ্যানালাইটিক হতে হবে। এই কার্ভের মানে এখানে একটা রিজিয়নের প্রত্যেকটা পয়েন্টেই তাকে অ্যানালাইটিক হতে হবে, কার্ভের উপরে থাকা লাগবে না, কার্ভের ভিতরে থাকলেও হবে না। ঠিক আছে, কার্ভের উপর প্লাস ভিতর কোথাও থাকতে পারবে না ওই পয়েন্টটা, যে পয়েন্ট অ্যানালাইটিক হয় না। সো ফাংশনটা অ্যানালাইটিক অ্যান্ড ইনসাইড অ্যান্ড
অন সি। দ্যাটস ওয়াই এই ক্লোজড কার্ভ বরাবর যদি ইন্টিগ্রেশনটা করি তাহলে আমাদের অ্যান্সার 0 আসবে। কশিস থিওরাম থেকে। কশিস থিওরাম কি বলে? ক্লোজড কার্ভ বরাবর ইন্টিগ্রেশন করলে অ্যান্সার 0। সো যদি এই সি এ কে কন্টেইন না করে তাহলে এই ইন্টিগ্রেশনটার ভ্যালু হচ্ছে 0। ওকে, নাম্বার 2। নাম্বার 2 তে দেখেন এখানে বলতেছে যে জেড ইকুয়াল এ পয়েন্টটা সি এর ইনসাইডে আছে। সো আমরা যে ইন্টিগ্রেটটা করব, লেটস সে দিস ইজ আওয়ার সি, আর এখানে হচ্ছে এ পয়েন্ট। তাহলে এফ অফ জেড ইকুয়াল 1/z - a, এই ফাংশনটা এখন আর এই সি এর ইনসাইডের প্রত্যেকটা পয়েন্টে অ্যানালাইটিক থাকতেছে না। তাহলে আমরা আর কশিস থিওরাম অ্যাপ্লাই করে বলতে পারবো না যে এই ফাংশন এই ইন্টিগ্রেশনটা 0 হয়ে যাবে। তাহলে আমাদের অন্য কোনো ভাবে এটার ভ্যালুটা বের করতে হবে। সো এই প্রসেসটা কি? প্রসেসটা হচ্ছে আমরা এটার এর বাহিরে একটা সার্কেল নিব, একটা ছোট একটা সার্কেল নিব যাতে সি এর ভিতরেই থাকে। এই সার্কেলটার রেডিয়াস হবে খুবই ছোট, অ্যাপসাইলন। তাহলে বলেন তো সার্কেলটার ইকুয়েশন কত হবে? জেড মাইনাস এ অ্যাবসলিউট ভ্যালু অ্যাপসাইলন, এরকম হবে। কারণ এই সার্কেলের উপরে প্রত্যেকটা পয়েন্ট, এদেরকে আমরা জেড দিয়ে রিপ্রেজেন্ট করতেছি। জেড থেকে এর ডিসটেন্স কত? অ্যাপসাইলন। সো এরকম টাইপের এগুলো কিভাবে লেখা যায়? জেড মাইনাস এ, এটা হবে অ্যাপসাইলন ই টু দি পাওয়ার আই থেটা। সো সার্কেলের উপর প্রত্যেকটা পয়েন্ট কিভাবে লেখা যাবে? জেড ইকুয়াল এ প্লাস অ্যাপসাইলন ই টু দি পাওয়ার আই থেটা। ওকে, আচ্ছা এবার দেখেন তাহলে এই আমরা এটা যে আমাদের সি1 কার্ভ হয়, লেটস সে দিস ইজ সি1 কার্ভ। এই অ্যাপসিলনটা তুলে দিলে এভাবে ই টু দি পাওয়ার আই থিটা চলে আসে এখানে আমাদের। ওকে, সার্কুলার ইকুয়েশনের পার্ট থেকে। আচ্ছা এখন দেখেন আমাদের এটা ছিল লেটস সে সি1। সো আমরা এই সি1টাকে একটু এক্সটেন্ড করব। কিভাবে এক্সটেন্ড করব? যে এখানে একটা এরকম একটা ব্রিজ করতেছি, এই দিকটাতে একটা। সো কার্ভটা এখন ঘুরে ঘুরে এদিকে আসবে, এখানে যাবে, এখানে যাওয়ার পর এই দিক বরাবর ঘুরবে, হ্যাঁ, আবার এদিকে আসবে। মানে কার্ভটা তাহলে কেমন হচ্ছে? কার্ভটা আহ এখান থেকে স্টার্ট করলো, এভাবে ঘুরলো, হ্যাঁ, ঘুরে ঘুরে এদিকে আসবে, এই দিকে যাবে, এই দিক বরাবর আবার ঘুরে এই পাটটাতে আসবে। তারপর এই ডিস্টেন্সটা একবার এই দিক বরাবর গেছে আর একবার কি এই দিক বরাবর গেছে, তাই না? তাহলে এইটা হচ্ছে আমাদের কার্ভ। তাহলে দেখেন এই কার্ভের ভিতরে কিন্তু আমাদের আর এ পয়েন্টটা নাই, আছে? এটাও কিন্তু একটা ক্লোজ কার্ভ হয়ে গেছে। আমি যদি এখান থেকে ঘুরে ঘুরে এই দিকে এসে এদিকে যাই, এটাও একটা ক্লোজ কার্ভ হয়ে গেছে না? এই কার্ভের ভিতর কিন্তু আর এ পয়েন্টটা নাই। তাহলে এই কার্ভের ভিতর ফাংশনটাকে ইন্টিগ্রেট করলে কত আসবে? 0 আসবে। আপনারা কি বুঝতে পারছেন কার্ভ কোনটা? দেখে তো মনে হচ্ছে না বুঝছেন। এই দিক বরাবর কার্ভটা ছিল, আমরা এখানে এদিকে গিয়ে এটা সাপোজ এ পয়েন্ট, এই পয়েন্টটাকে চারদিকে ঘুরবো, এদিক বরাবর ঘুরে আবার এইদিকে ব্যাক করবে। দিস ইজ আওয়ার সি।
তাহলে দেখেন এই সি এর ভিতর ফাংশনটাকে যদি ইন্টিগ্রেট করি তাহলে আমরা জিরো পাবো। এই সিটাকে কয়টা ভাগে ভাগ করা যায়? এই পার্টটুকুকে বলবো C1, মানে উপরের পার্টটা, এটা হচ্ছে C1। আর এই যে পার্টটা এটা হচ্ছে C2। আচ্ছা, এটাকে C2 না বলে এটাকে C3 বলতেছে। এইটা হচ্ছে C2, এইদিকে পার্টটা হচ্ছে C2, এটা হচ্ছে C3, আর এইদিকে পার্টটা হচ্ছে C4। দেখেন C3 আর C2 আর C4 এটা একটা একটার বিপরীত দিকে, এই দুইটার ইন্টিগ্রেশন ক্যান্সেল আউট হয়ে যাবে। তাহলে টোটাল ইন্টিগ্রেশনটাকে আমরা এভাবে বলতে পারবো, এটা হবে C1 এর ভিতর ইন্টিগ্রেশন প্লাস C3 এর ভিতর ইন্টিগ্রেশন ইকুয়াল 0। ওকে, তাহলে দেখেন C1 এর ভিতর ইন্টিগ্রেশন আসলে নেগেটিভ কোথায়? না, নেগেটিভ না এখানে, মাইনাস C3 f(z)dz। তাহলে দেখেন এই যে C1 ফাংশনটা কি ছিল, কোন দিকে ঘুরতেছিল? ক্লকওয়াইজ ঘুরতেছিল। আর C3 কোথায় ঘুরতেছে? কাউন্টার ক্লকওয়াইজ। তাহলে আমি যদি এটাকে -C3 বরাবর ঘোরাই তাহলে তো এই মাইনাস সাইনটা চলে যাবে, যদি আমি ডিরেকশনটা চেঞ্জ করে দিই। তাহলে এখন দেখেন দুইটা ডিরেকশন একই রকম হইলো। এটা দিয়ে কি মিন করতেছে? এটা দিয়ে মিন করতেছে আপনি এখানে উপর দিক বরাবর ইন্টিগ্রেশন করলে যেই ভ্যালু পাবেন, যদি আপনি এখানে একটা সার্কেল বরাবর ইন্টিগ্রেট করেন তাহলেও সেম ভ্যালু পাবেন। ওকে, টোটালটা ইন্টিগ্রেট করলে যে ভ্যালু পাবেন সার্কেল বরাবর যদি ইন্টিগ্রেট করেন দ্যাট উইল গিভ ইউ দ্য সেম অ্যান্সার। তো আমরা মেইনলি এটাই অ্যাপ্লাই করব। তো আমরা তো জানি না যে আমাদের সি কার্ভটা কেমন। তো এটা হচ্ছে সি কার্ভ, ধরেন কাউন্টার ক্লকওয়াইজ এভাবে ঘুরতেছে, এটা হচ্ছে এ পয়েন্ট। আমরা যেটা করব সেটা হচ্ছে এখানে একটা এপসাইলন নেইবারহুড নিলাম। তাহলে এটার ইকুয়েশনটা কেমন? জেড মাইনাস এ ইকুয়াল এপসাইলন, সো জেড মাইনাস এ ইকুয়াল ই টু দি এপসাইলন ই টু দি পাওয়ার আই থিটা। তো এটাকে আমরা বলতেছি C1 কার্ভ। ফর্মুলা হচ্ছে ফাংশনটাকে সি বরাবর ইন্টিগ্রেট করলে যে ভ্যালু আসবে, C1 বরাবর ফাংশনটাকে ইন্টিগ্রেট করলে সেম ভ্যালু পাওয়া যাবে। তো এখন C1 বরাবর তো আমরা জানি যে this is our z, so dz equal what? Epsilon I e to the power I theta d theta. So dz এর ভ্যালু আসবে epsilon I e to the power I theta d theta। আর f of z কি ছিল? f of z ছিল 1 by z minus a। ওকে, সো z এর ভ্যালু যদি আমরা বসাই এটা আসবে epsilon e to the power I theta, epsilon e to the power I theta, এগুলো ক্যান্সেল আউট হয়ে যাবে। আর এখানে লিমিটটা কত আসবে? থিটাটা ভ্যারি করতেছে, এই পয়েন্ট থেকে ঘুরে ঘুরে এই পয়েন্টে আসছে, তার মানে 0 থেকে 2 পাই। সো আলটিমেটলি I 0 থেকে 2 পাই ডি থিটা। সো 1 কে ইন্টিগ্রেশন করলে থিটা আসে, আপার লিমিট 2 পাই, লোয়ার লিমিট 0, and that will give you 2 pi. So 2 pi I is our answer. আমি জানি এই ম্যাথটা একটু ডিফিকাল্ট। এখানে এটা যদি আপনারা জাস্ট করতে চান, মানে জাস্ট ক্যালকুলেট করতে চান, কিভাবে ক্যালকুলেট করবেন? সামারি হচ্ছে আমার এখানে যেই কার্ভই দেয়া থাকুক না কেন, আমরা কি করব, এই পয়েন্ট, যেই পয়েন্টটাতে প্রবলেম, যেই পয়েন্টে অ্যানালাইটিক হয় না, ওই পয়েন্টকে সেন্টার করে একটা সার্কেল নিব উইথ রেডিয়াস এপসাইলন।
এই সার্কেলটার ইকুয়েশন হবে জেড মাইনাস এ এপসাইলন ইনটু পাওয়ার আই থিটা। সো এই থিওরাম বলতেছে আপনি এই ফাংশন এই কার্ভ বরাবর ইন্টিগ্রেট করলে যে ভ্যালু পাবেন, এই সার্কেল বরাবর ইন্টিগ্রেট করলেও সেম ভ্যালু পাবেন। যে এই সার্কেলের ইকুয়েশন হচ্ছে জেড মাইনাস এ এপসাইলন ইনটু পাওয়ার আই থিটা। সো এখান থেকে আপনি চাইলে এবার এই ফর্মুলা থেকে আপনি চাইলে এবার ডিজেড বের করতে পারবেন। দেন হচ্ছে জেড এর ভ্যালু, ডিজেড এর ভ্যালু সবগুলো এখানে বসিয়ে দিবেন। আর থেটার লিমিট হবে 0 থেকে 2 পাই। ওকে, সো দ্যাটস অল।